আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা নির্জন প্রহর চাই, লেখিকা মৌসুমী আক্তার পর্ব 1। বাসর ঘরে নিজে বরের রূপে অ্যাকাউন্টিংয়ের প্রফেসর রোশন সিদ্দিককে দেখে ভড়কে গেলাম আমি। না মানে এটাই কি হওয়ার ছিল? জীবনে কি এমন পাপ করেছিলাম যে এই হিংস্র দানবটার সাথে বিয়ে হলো আমার, তাও আবার আমারই টিচার। ছি, ভাবতেই শরীর রিরি করে উঠছে। সারা জীবন স্কুল কলেজে যার প্রাইভেট টিচারদের সাথে রিলেশন করে তাদের নিয়ে কটূক্তি করে এসেছি, আর আজ আমার সাথেই তাই ঘটল। ছি, ভাবা যায় যে ওনার সাথে আমার কোনো দিন রোমান্স কিচ্ছু হবে? অ্যাটলিস্ট একটা চুমু, সেটাও আশা করা যায় না। কলেজে সব থেকে রাগী, গম্ভীর, থমথমে হিংস্র স্যার উনি, তবে খুব হ্যান্ডসাম। গায়ের রং কিছুটা চাপা, কালোও নন, তবে দেখতে ভয়ানক রকমের সুন্দর। ওনার মুখের অদল। কলেজে প্রায় মেয়েরাই ওনার প্রতি ফিদা। ওনার মুড আর অ্যাটিটিউড এ নাকি মেয়েদের হার্টবিট বেড়ে যায়। উনি যখন ক্লাসে প্রবেশ করেন খুব গম্ভীর আর থমথমে মুডে প্রবেশ করেন। প্রয়োজনে বেশি কথাও বলেন না। রুলসের ব্যাপারে ভীষণ সিরিয়াস উনি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রং বদলে গিয়েছে উনি। কলেজে আসার পর থেকে ডিপার্টমেন্টের হেড উনি। আগে টেস্ট বা ইনকোর্স পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে দিলেই হতো, কিন্তু এখন আর সে সুযোগ নেই। ইনকোর্স পরীক্ষা না দিলে উনি ফেল করিয়ে দিচ্ছেন। এক প্রকার আতঙ্কের নাম রোশন সিদ্দিক। আমার কুক্ষণে ওনার সাথে পরিচয় হয়েছিল। সেদিন থেকে উনি মানেই আমার কাছে এক আতঙ্কের নাম, তাও ভয়ানক আতঙ্ক। ওনার সাথে আমার কলেজের খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। সেখান থেকেই ঘটনার শুরু। আর উনি আমাকে আর নজরে দেখেন। 2 মাস আগের ঘটনা। রোশন স্যার কিছু ম্যাথ করতে দিয়েছিলেন। আমি ফোনে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম, আর লাস্ট বেঞ্চে বসে ব্যাগের ভেতরে ফোন রেখে দেখে দেখে খাতায় তুলছিলাম। ক্লাসে উপস্থিত 150 জনের মাঝে ওনার চোখ আমার দিকেই পড়েছিল। রোশন স্যারের পরনে ছিল ফর্মাল পোশাক। ব্ল্যাকবোর্ডের সামনে সোজা দাঁড়িয়ে ওনার দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করছিলেন। দৃষ্টি স্থির রেখে এগিয়ে এসেছিলেন আমার দিকে। উনি কাছে আসতেই আমি তড়িঘড়ি করে ব্যাগের ভেতর ফোন রেখে খাতায় লেখার মনোযোগ স্থির করলাম। স্যার আমার সামনে এসে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুডে বলেছিলেন, ফোন দাও তোমার। কথাটা শুনেই হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। স্যার বুঝে গিয়েছেন আমার কাছে ফোন আছে? আমি ভয় ভয় চোখ স্যারের দিকে তাকালাম। স্যার এবার বললেন, স্ট্যান্ড আপ। স্যারের দিকে তাকিয়েই ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। স্যার তখনও গম্ভীর মুডেই তাকিয়ে আছেন, আর এমনভাবে তাকিয়ে আছেন কথা না বলে বোঝাচ্ছেন যে ফোন দাও তোমার। উনি স্টিল তাকিয়ে আছেন আমার দিকে। ফোন দিয়ে তো ধরা খেয়ে যাব। ফোন ব্যাগ থেকে উঠিয়ে টিপাটিপি করে গ্যালারি থেকে বেরোনোর চেষ্টা করতেই স্যার আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ডেস্কের সামনে চলে গেলেন। স্যার যেতে যেতে ফোন আবার লক হয়ে গিয়েছে। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে গেলে আমি স্যারের কাছে গেলাম ফোন আনতে। স্যার আমাকে বললেন, পিনটা বলো। অস্বস্তিতে পড়ে গেলাম। তাছাড়া যে পিন দেওয়া স্যারকে কিভাবে বলি? কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। স্যার ভুরু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। এর মানে পিনটা কি? আমি মিহি কণ্ঠে বললাম, স্যার আমার কাছে ফোন দিন, খুলে দিচ্ছি। তুমি মুখে বলো, আমি খুলে নিচ্ছি। KUTT ARBASSA। স্যার মুহূর্তের মাঝে অবাকের চরম পর্যায়ে গিয়ে উচ্চারণ করলেন, হোয়াট? পাসওয়ার্ডটা সত্যি বলতে কি দারুণ, তবে আমার দেওয়ার কিন্তু এরকম কোনো সাহস হচ্ছে না। যদি তোমাদের মধ্যে কারো বা যারা কিনা গল্পটা শুনছো তাদের মধ্যে যদি কারো সাহস হয় তাহলে তোমরা দিতে পারো। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পাসওয়ার্ডটা আসলে কি। না বুঝতে পারলে বলে দিও, আমি বলে দিব না। সরি স্যার, এটা আপনাকে বলিনি। আমার ফোনের পাসওয়ার্ড। আই নো তুমি আমাকে বলনি, বাট এটা কোনো সুস্থ মানুষের ফোনের পাসওয়ার্ড? ছোট বোন যেন গেস করতে না পারে, তাই এই উপায় স্যার। স্যার আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ফোনের পিন খুললেন। তখনই আমার আরেক টেনশন ছিল, কারণ ফোনের ওয়ালপেপারে স্যারের ছবি দেওয়া। এটা গতকালই বন্ধুরা ডেয়ার দিয়েছিল, 48 ঘন্টা রাখতে হবে। স্যার ফোনের ওয়ালপেপার দেখে আর চোখে তাকালেন আমার দিকে। লজ্জায় আমার কি অবস্থা হয়ে যাচ্ছে তা আমি ছাড়া আর কেউই জানে না।
এইদিকে ফোনের নেটও অন করা ছিল। বন্ধুদের নিয়ে করা আড্ডা প্যানেলে কত অসভ্য কথা বলাবলি করেছি। এখানে রোশন স্যারকে নিয়েও অনেক কথা হয়েছে। ঠিক তখনই এই আড্ডা প্যানেলে মেসেজ এসেছে। সোয়া মেসেজ দিয়েছে, ওর সাথে কি স্যার প্রেম করছে ক্লাসরুমে দাঁড়িয়ে? তন্ময় মেসেজ করছে, এমনি সারাহ স্যারকে দেখে ফিট হয় আজ কাছাকাছি দাঁড়িয়ে শুভদৃষ্টি বোধহয় হয়েই যাচ্ছে। দীপ মেসেজ করেছে, এমনিতেই সারাহ বলে রোশন স্যার মানেই হট। আর এই হট টমেটো সস যখন সারাহর কাছে একান্তে সময় কাটাচ্ছে বানিতে সারা। স্যার প্যানেলে প্রবেশ করলেন। যাবতীয় মেসেজ দেখে স্যার এত রাগ আকাশে উঠেছে। ওপরেই আমার করা মেসেজ আছে, রোশন হলো হট টমেটো সস। ওয়াও, কি লুকিং, কি জোস উনি, শুধুই আমার। একবার কলেজ থেকে বের হই, স্যারের সাথে ফেক আইডি দিয়ে প্রেম করব। দেন বলবো স্যার আমি। স্যার অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার জীবনে বোধহয় এমন অভিজ্ঞতা আগে হয়নি। এর আগে কোন স্টুডেন্ট এর সাথে এমন কিছু হয়তো পায়নি। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ফোনের ডিসপ্লেতে কার ছবি? জি স্যার, আপনার। ভুরু কুচকালেন আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন, বাট হোয়াই? স্যার ফ্রেন্ডরা ডিয়ার গেম দিয়েছিল আর বলেছিল আপনার ছবি ফোনের ডিসপ্লেতে দিয়ে স্ক্রিনশট দেওয়ার জন্য। স্যাররা কি গেম খেলার পার্সন? না স্যার, ভুল হয়ে গিয়েছে, আর হবে না। অন্যায় কয়েক ধাপ করেছো তুমি। এক ফোনে পিকচার তুলে এনে নকল করে ধরা খেয়েছো। 2 টিচারদের নিয়ে বন্ধুদের সাথে কটূক্তি করেছো। আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়েছো কেন? কলেজ কি এসব করতে আসো? আর আড্ডা প্যানেলে তোমরা যা বলাবলি করো আর যেসব ভিডিও আদান প্রদান করো টিচারদের নিয়ে, মিমস তৈরি করে তোমাদের কলেজ থেকে বহিষ্কার করা উচিত। স্যার আর এমন হবে না। এসো অধ্যক্ষ স্যারের রুমে এসো। রোশন স্যার অধ্যক্ষ স্যারকে কি বলছেন জানি না। অধ্যক্ষ স্যার বাড়িতে ফোন করে নালিশ দিলেন, সাথে আমাকে ওয়ার্নিংও দিয়ে দিলেন। রোশন স্যার থমথমে মুডে আমাকে বললেন, তুমি আমার নজরে থাকবে এখন থেকে। আমার নাম সারা আনাম, মা বাবার ছোট মেয়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, বিবিএ অনার্স। আমার ফ্যামিলি আর 5টা ফ্যামিলির মতো নয়। আমার দাদা পুরনো রীতি আজও ধরে রেখেছেন। এ ব্যাপারে সে ভীষণ স্ট্রং। আগের দিনের মতো বিয়ের আগে ছেলে দেখাশোনা তিনি পছন্দ করেন না। তাছাড়া আমার বাবার প্রতি আমার অগাধ আস্থা আছে। বাবা এসে আমাকে বললেন, ছেলে দেখতে শুনতে খুব ভালো মা, আমার পছন্দ হয়েছে। বাবার পছন্দ মানেই আমার পছন্দ। তাছাড়া বিয়ের 2 দিন আগে কথাবার্তা হয়ে হুট করেই বিয়ে, তাই আর দেখার সুযোগও হয়নি। তোমরা বুঝতে পারতেছ যে এখানে সারা যাকে দেখে ভয় পায় সে টিচারই আজকে বা বর্তমানে তার স্বামী হয়ে গেছে। তো দেখি এখন আমাদের নায়িকা কি করে। আজ থেকে যে জীবনটা জাহান্নামে পরিণত হতে চলেছে তার আর বুঝতে বাকি নেই আমার। উনি ঘরে প্রবেশ করেই দরজার সিটকিনি লাগিয়ে দিলেন। তাতে খট করে শব্দ হয়ে উঠল। সেই শব্দে কেঁপে উঠল আমার অন্তঃসত্ত্বা। ঘরে প্রবেশ করে আমার দিকে আর চোখে একবার তাকালেন আর বললেন, আপনি শাড়িটা চেঞ্জ করে নিন। ওয়াশরুমে গিয়ে আমি বুঝতে পারছি আপনার অস্বস্তি হচ্ছে, বিকজ এইভাবে অচেনা অজানা একটা মানুষের সাথে বিয়ে হয়েছে আপনার হঠাৎ করে। খারাপ লাগা বা অস্বস্তি ফিল হওয়াটাই স্বাভাবিক। কি করব, আমার দাদু আপনার দাদুর মতোই সেই সেকালের নিয়ম ধরে রেখেছেন। বাট আমি জিজ্ঞেস করেছিলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কি এইভাবে আমাকে মেনে নিতে পারবে? আপনার আপু জানিয়েছেন যে আপনার কোনো আপত্তি নেই। আর যাই হোক, আমার দ্বারা আপনার কোনো অস্বস্তি ফিল হয় এমন কিছুই পাবেন না। মাবুদ, উনি তো আমার মুখ না দেখেই সুন্দর করে কথা বলছেন। মুখ দেখার পর কি বলবেন আল্লাহ ভালো জানেন। কতক্ষণই বা মুখ ঢেকে রাখতে পারবো? সারা রে, তুই ফেঁসে গেছিস, এ জন্মের মতো ফেঁসে গেছিস। রোশন স্যার যতক্ষণ না মুখ দেখেন ততক্ষণই শান্তি তোর। এরই মাঝে পাশের রুম থেকে মাগো মরলাম বলে কেউ চিৎকার দিয়ে উঠল। কণ্ঠটা একটা মেয়ের। আমার কানে ভেসে আসছে পুরুষালী কণ্ঠ। দাঁত কিরমির করে বলছে, বান্দির বাচ্চা, আজ তোর মেরেই ফেলবো। বেশি সাহস বেড়েছে তাই না তোর? আমার সব কিছুতেই তোর বাড়াবাড়ি। বলেই কারো গায়ে আঘাত করছে আর সেই আঘাতে চিৎকার করে উঠছে মেয়েটি।
রোশন স্যার দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও বিছানা ছেড়ে দরজায় এসে উকি দিয়ে দেখলাম বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটির নাম তরি। শুনেছে আমার যা হয়, রোশন স্যারের ছোট ভাইয়ের বউ। ওনার ছোট ভাই নাকি আগে বিয়ে করেছিলেন, যদিও ছোট ভাইকে আমি এখনও দেখিনি। এরই মাঝে রোশন স্যারের ছোট ভাই বেরিয়ে এলেন রুম থেকে। ওনার ছোট ভাইকে দেখে আমার মাথায় যেন বজ্রপাত হলো। ওহ নো, এটা তো ওশান। দ্যাটস মিন ওশান ম্যারিড। নিজের দেবরের স্থানে ওশানকে দেখে যতটা আশ্চর্য হয়েছি, ততটা আশ্চর্য নিজের বরের স্থানে রোশন স্যারকে দেখেও হয়নি। জীবন সিনেমার থেকেও ভয়াবহ, কঠিন, মর্মান্তিক, নাটকীয়। একটা মানুষের ভালো মানুষের আড়ালে এতটা কুৎসিত রূপ ও থাকতে পারে বুঝি? অতি চেনা মানুষের কুৎসিত রূপ সামনে আসার থেকে বোধ হয় না আসাটাই বেটার। তাহলে মিথ্যা করে হলেও ভালো থাকতো যায়। সমস্ত শরীর আমার অবশ্যই আসছে, বুকের মাঝে দ্রুম দ্রুম করছে। কখনো কি ভেবেছিলাম ওশানকে কখনো বিবাহিত রূপে বাচ্চা সহ দেখব? সমস্ত শরীর আমার কেমন অস্বস্তি হয়ে উঠেছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ওশানের কলার চেপে ধরে পায়ের স্যান্ডেল খুলে মনমতো জুতা পিটা করি। পৃথিবীর কোনো শাস্তিই কম নয়। ওশানের জন্য আমি ভাবনার গভীর অতলে হারিয়ে গিয়েছি। এরই মাঝে রোশন স্যার গম্ভীর আর রাগী কণ্ঠে ওনার আম্মাকে ডাকলেন। আম্মা! রোশন স্যারের ডাকটা এতটাই ভয়াবহ ছিল যে রোশন সিদ্দিক ভিলার প্রতিটা ইটপাথরও যেন কেঁপে উঠল। আতিয়া পারভিন ছেলের হুঙ্কার শুনে ছুটে এসে ভয়াবহ মুখে এসে বললেন, কি হয়েছে বাবা? তুমি ঘর ছেড়ে বাইরে কেন? রোশন স্যার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা, তোমার ছেলেকে লাস্টবারের মতো একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দাও। ওকে তরির সঙ্গেই ঘর সংসার করতে হবে। তা না হলে যেন ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর না হলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তরির সাথে কোনো অন্যায় আমি মেনে নেব না, আর এটাই আমার ফাইনাল কথা। ওশান আম্মাকে দেখে মনে হচ্ছে রোশন স্যারকে সবাই ভয় পায়। কেউ চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। ওশান মাথা নিচু করে তাকিয়ে বলল, ভাইয়া, জোর করে আর কত? ওই মেয়েটার সাথে আমাকে থাকতে বাধ্য করবে? ও একটা আনকালচার, অশিক্ষিত। ওর সাথে আমার কোনো কিছুই ম্যাচ করে না। ওশান স্যার থমথমে মুডেই বললেন, আর কত মানে? যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ। বিয়েকে কি ছেলে খেলা পেয়েছো তুমি? আর তোমার ওয়াইফ অশিক্ষিত কেন? আনসার মি। তোমার কি স্বামী হিসেবে দায়িত্ব ছিল না তোমার ওয়াইফকে শিক্ষিত করা? কেউ শিখতে না চাইলে আমি কিভাবে শেখাবো? ওই অশিক্ষিতর সাথে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব নয়। তোরই কোনো লেখাপড়া শিখতে চায়নি, গড নোজ। বাট তুমি কি নিজেকে শিক্ষিত দাবি করো? মিনিমাম কোনো শিক্ষা আছে তোমার? নেক্সট যদি আমার সামনে কখনো পড়ে তুমি তরির সাথে কোনোরূপ বাজে ব্যবহার করছো, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তরির হয়ে আমি দিব। ভাইয়া, আজ কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমি সারাদিন কোথায় ছিলাম? কোনো তোমার বিয়েতে উপস্থিত হতে পারিনি, সেটা নিয়ে জোর করছিল। আমি তো বলেছি ছিলাম এক বন্ধুর, মা মারা গিয়েছে। তোমার ওয়াইফ হিসেবে বেশের রাইট ওর আছে। আর যদি একটা সাউন্ড শুনি, আমি এ বাড়ির মানুষরাও সব কিছুতে আগুন জ্বালিয়ে দিব। আমি ক্লান্ত, ঘুমাবো। আতিয়া পারভিন ওশানকে ফিসফিস করে বলছে, আজ না কতবার নিষেধ করেছি বাড়িতে যেন টু শব্দ হয় না। আজ তোমার ভাইয়ার বিয়ের দিন। অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি, দিনটা নষ্ট না করলেও হচ্ছিল না। আম্মা যা বলার তরিকে বলো। আতিয়া পারভিন তরির কাছে গিয়ে দাঁত কিরমির করে বলল, আর তুমিও আছো তরি, সব কিছুতেই বাড়াবাড়ি না করলে হয় না। রোশন স্যার ওনার আম্মার দিকে তাক করে বললেন, আম্মা, তরিকে কিছু বলবে না। এতক্ষণে তাদের পারিবারিক নাটক দেখে মনে পড়ল রোশন স্যারের যে মুড, নিজের ভাইয়ের সাথে নাটক করলে তো আমার সাথে পূর্ণদৈর্ঘ্যে বাংলা ছায়াছবি করবেন। আল্লাহ, এই ব্যাটা বুইরা খাটাস তো কলেজের থেকে 3 গুণ তেজি নিজের বাড়িতে। সারা তোর ভেঙে পড়লে হবে না। তোকে বাংলা সিনেমার মিনমিন করা নায়িকাদের মতো অভিনয় করলে হবে না। এই তেজি মানুষকে তুই ভয় পেলে আরও পেয়ে বসবে।
সে যদি বুনো ওল হয় তোকে বাঘাতে তোল হতে হবে। মনে মনে কি বলল, কিভাবে ওনার সাথে তর্ক করব, কিভাবে ঝগড়া করব, সব কিছু প্র্যাকটিস করে নিলাম। শুধু আমাকে একবার কিছু বলুক, আমিও শুনিয়ে দিব। আগেরকার যুগে শিক্ষকরা ছিলেন পিতার বয়সী, আর এখন শিক্ষকরা লুচু নাম্বার 1। যুগ আপডেট হয়ে তারা হয়ে গিয়েছে বরের মতো। ওশান স্যার দরজার কাছে এগিয়ে আসতেই আমি হুড়মুড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে যেতেই পায়ের নিচে শাড়ি পরে হুমড়ি খেয়ে পড়লাম। মানে কি এসব কি হচ্ছে আমার সাথে? বাসর ঘরে নিজের বরের সামনে। কোনোদিন কোনো মেয়ে স্যার খেয়েছে? না, খায়নি তো, তাই না? এই অসাধ্য সাধন করে আছাড়টা আমাকেই খেতে হলো। দুনিয়ার যত সব উদ্ভট কাজ আমার দ্বারাই সম্ভব। রোশন স্যার দ্রুত এগিয়ে এসে বললেন, এ কি পড়লেন কিভাবে? ইস কি সর্বনাশ, লাগেনি তো কোথাও? আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছি, একদমই উঠছি না। জাস্ট ইম্যাজিন বাসর ঘরে বরের সামনে আছাড় খেয়েছেন। দেখবেন এর থেকে বাজে লজ্জাকর অবস্থা আর নেই। রোশন স্যার আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেন। আমি মুখে হাত দিয়ে উঠলাম। মুখ ঢেকে রেখেছি, কিভাবে ওনাকে ফেস করব বুঝতে পারছি না। রোশন স্যার আমার মুখে হাত দেওয়া দেখে বললেন, দেখি নাকে ব্যথা পেয়েছেন? আগেই দেখে ফেলেছি, এটা বুঝতে দেওয়া যাবে না। ওনাকে দেখে আকাশ থেকে পড়েছি, বিশাল অবাক হয়েছি, এমন একটা ভাব করতে হবে। আমার মুখ থেকে হাতটা সরানোর সময় আমি একদম চোখ মুখে খিচে বন্ধ করে রইলাম। আস্তে আস্তে চোখ পিট করে তাকানোর চেষ্টা করলাম। উনি ভয়ানক মুডে তাকিয়ে আছেন আমার মুখের দিকে। মনে হচ্ছে ওনার জীবনের অপছন্দনীয় কাউকে দেখছেন। এবার আমিও পুরো খুলে তাকালাম। একই সাথে দুইজন উচ্চারণ করলাম। উনি বললেন তুমি, আর আমি বললাম আপনি। এবার রোশন স্যার সাথে সাথে হাত কপালে চালিয়ে দিয়ে বললেন, ওহ শিট, শেষ পর্যন্ত কিনা তোমার মতো একটা অসম্ভব মেয়ে জুটলো আমার কপালে। শেষ পর্যন্ত কিনা আমার কপালে আপনার মতো একটা গম্ভীর বুইড়া জুটলো। কি এমন পাপ করেছিলাম জীবনে যে আপনার মতো একটা মানুষের সাথে আমার বিয়ে হলো? উনি তীব্র বিরক্তি নিয়ে বললেন, আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন? আর পাপ তুমি করবে কেন? পাপ আমি করেছিলাম নিশ্চিত না হলে আমার কপালে এমন অসভ্য বেয়াদব মেয়ে জোটে? দেখুন, এটা আপনার ক্লাসরুম না যে এখানে অভদ্রতা শেখাবেন। তাই ভুলেও আমাকে অসভ্য টসভ্য বলবেন না, এটা আমি একদম সহ্য করব না। ক্লাসরুমে তো পেছনের বেঞ্চে বসে এমনভাবে থাকো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না, আর এখানে বেয়াদবের মতো তর্ক কর। আমাকে সেই সব মেয়ে ভাবলে ভুল করবেন। আমি চুপচাপ মানুষের কথা হজম করার মেয়ে না। আর আমাকে বেয়াদব বলছেন কেন আপনি? আপনার জন্য অধ্যক্ষ স্যার আমার বাড়ি নালিশ দিয়েছিল। এসব আমি ভুলিনি। আমার কলিগরা যদি জানে সেই সমালোচিত মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তারা কি ভাববে? আমার ইজ্জতমান সব শেষ। আর আমার ফ্রেন্ডরা যদি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে কি আমার মান সম্মান থাকবে? এত মান সম্মানের ভয় বিয়ের আগে কারোর সাথে বিয়ে হচ্ছে জানতে চাওনি কেন? আপনি জানতে চাননি কেন? আমি তোমার মতো বেয়াদব নেই যে বড়দের কথার বিরুদ্ধে যাব। তাহলে শুনুন, আমিও আপনার মতো ভদ্র নই যে বড়দের বিরুদ্ধে যায়নি। আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। আমাকে অশুভ নাইটে শুভেচ্ছা জানানোর রিকোয়েস্ট করছি। নাইট আর কোনোদিন শুভ হবে না আমার। আপনারা শুনছেন মনের কণ্ঠে একটা নির্জন প্রহর চাই। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এই গল্পটার পাশাপাশি আপনারা অন্য কোনো উপন্যাস বা গল্প শুনতে আগ্রহী তাহলে তা অবশ্যই বলবেন। সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।